তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি কভার পেজ। এই কভার পেজের কমিক নম্বর হচ্ছে 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ শীর্ষক প্রবন্ধ রচনা। তো এখানে বিষয়গুলো হচ্ছে 153। বিষয়ের নাম হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন। এখানে শিক্ষা বোর্ডের নাম হচ্ছে ময়মনসিংহ। আমার ময়মনসিংহ শিক্ষা বোর্ড, তাই আমি ময়মনসিংহ দিয়েছি। তোমাদের যে যার যার শিক্ষা বোর্ড তোমরা সেই শিক্ষা বোর্ডের নাম লিখবে। তো এখানে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের বিদ্যালয় থেকে যে রেজিস্ট্রেশন নম্বরটা দেওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটাই ফাঁকা করে লিখে দিবে। তো এখানে শিক্ষার্থীর নাম মাজহারুল ইসলাম, পিতার নাম, মাতার নাম সবগুলোই ইংরেজিতে পূরণ করার চেষ্টা করবে। তো এর নিচে যে ফর্মটি দেখতে পাচ্ছ এটি তোমাদের শিক্ষক পূরণ করবেন, তোমরা না। এবং এর নিচের যে ফর্মটি এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে স্পর্শও করবে না। এটি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করে বোর্ডে পাঠানো হবে এবং এর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটা মূল্যায়ন করা হবে। তো আমি আশা করছি কভার পেজটা তোমরা কীভাবে পূরণ করবে বুঝে গেছো। তো এখন আমরা চলো উত্তরে চলে যাই। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। ভাষা, নেতৃত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, খাদ্যাভ্যাস সহ সকল ক্ষেত্রে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে 1000 মাইলের ব্যবধানে অবস্থিত পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের অন্তর্ভুক্তকের এই অসম রাষ্ট্র গড়ে তোলা হয়। এই রাষ্ট্রের কর্ণধাররা প্রথমেই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বাঙালির প্রাণের ভাষা বাংলাকে। অথচ 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় পাকিস্তানের ভাষাগত জনসংখ্যার একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে মোট জনসংখ্যার 54.60% বাংলা, 28.04% পাঞ্জাবি, 5.8% সিন্ধি, 7.1% পশতু, 7.25% উর্দু এবং বাকি অন্যান্য ভাষাভাষী নাগরিক। এর থেকে দেখা যায় ছিল পাকিস্তানি ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে। অন্যদিকে তদানীন্তন পূর্ববঙ্গের জনসংখ্যা 4.4 কোটির মধ্যে 4.13 কোটি ছিল বাংলা ভাষাভাষী। এখানে 98% বাংলা, মাত্র 1.1% ছিল উর্দুভাষী। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করায় উর্দু রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বেশ কিছু পরিকল্পনা নেয়। কিন্তু সংগ্রামের ঐতিহ্যে লালিত বাঙালি জাতিমাতৃভাষার উপর আঘাতের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান সৃষ্টির পেরুতে না পেরুতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নেমে আসে। 1952 সালের দ্বিতীয় পর্বের ভাষা আন্দোলনের মাধ্যমে সাফল্য লাভ করে। তো তোমাদের খ নম্বরে বঙ্গবন্ধুর অবদান, নারীর অবদান, অন্যান্য অবদান নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো বাংলা ভাষা অর্থাৎ রাষ্ট্রভাষা কর্মপরিষদের আহ্বায়ক সহ অনেকেই তখন দুদুল্যমানতায় ভুগছে, আপোষ করতে চাইছে সরকারের সঙ্গে। একটা বজ্রকণ্ঠ সচকিত হয়ে উঠল, সরকার কি আপোষ প্রস্তাব দিয়েছে? নাজিমুদ্দিন সরকার কি বাংলা ভাষার দাবি মেনে নিয়েছে? যদি তা না হয় তবে আগামীকাল ধর্মঘট হবে, সেক্রেটারিয়েটের সামনে পিকেটিং হবে। এই বজ্রকণ্ঠ ছিল শেখ মুজিবের। ছাত্রনেতা শেখ মুজিবকে সমর্থন দিলে অলিয়াহাত, তুহা, শওকত সাহেব, শামসুল হক। অলিয়াহাত উল্লেখ করেছেন সেদিন সন্ধ্যায় যদি মুজিব ভাই ঢাকায় না পৌঁছাতেন তাহলে 11ই মার্চের হরতাল, পিকেটিং কিছুই হতো না। তরুণ শেখ মুজিব সেই রাতে গোপালগঞ্জ থেকে এসে ফজলুল হক হলে অনুষ্ঠিত সভায় যোগদান করেন। 11ই মার্চ সচিবালয়ের পিকেটিং করার সময় শেখ মুজিব গ্রেপ্তার হন। শেখ মুজিব সহ অন্য ছাত্রদের গ্রেফতারের প্রতিবাদে 13ই মার্চ ছাত্র ধর্মঘট এবং 14ই মার্চ প্রদেশব্যাপী দ্বিতীয় হরতাল পালিত হয়। 15ই মার্চ শেখ মুজিব এবং অন্যান্য নেতৃবৃন্দ জেল থেকে মুক্তি লাভ করে। 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে পুকুরধারে একটি ছাত্রসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সদস্য কারামুক্ত ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের নেতৃত্বে অ্যাসেম্বলি হাউস অভিমুখে ছাত্রদের বিক্ষোভ মিছিল পরিচালিত হলো এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করলো। রাষ্ট্রভাষা আন্দোলনের দ্বিতীয় পর্বে অর্থাৎ 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাতা নাজিমুদ্দিন মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে পল্টনে জনসভায় যোগ করেন। জনসভায় ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তবে এই ঘোষণার প্রতিক্রিয়া 1948 সালের চাইতেও ব্যাপকতর ছিল। খাজা নাজিমুদ্দিনের ঘোষণায় জেলের অভ্যন্তরে তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের প্রতিক্রিয়া শুরু হয়। শেখ মুজিব মহিউদ্দিন আহমেদ তখন ঢাকা জেলে বন্দী ছিলেন। মহিউদ্দিন আহমেদের ভাষ্যমতে শেখ মুজিব অসুস্থতার ভান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 21 ফেব্রুয়ারি হরতাল ডেকে অ্যাসেম্বলি ঘেরাও কর্মসূচির পরামর্শ দেন শেখ মুজিব। শেখ মুজিবকে ঢাকা মেডিকেল থেকে আবারও জেলে ফেরত পাঠানো হয়। 18 ফেব্রুয়ারি শেখ মুজিবকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে পাঠানো হয়। নারায়ণগঞ্জ স্টিমার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্রনেতা শামসুদ্দোহা কয়েকজন ছাত্রনেতার সঙ্গে কথা হয়। শেখ মুজিব পুনরায় অনুরোধ করলেন 21 ফেব্রুয়ারিতে হরতাল মিছিল শেষে আইনসভা যেন ঘেরাও করা হয় এবং বাংলা ভাষার সমর্থনে আইনসভার সদস্যদের স্বাক্ষর আদায় করা হয়। শেখ মুজিব কারাগারে থাকা অবস্থায় বাংলা ভাষার সমর্থনে 18 ফেব্রুয়ারি অনশন শুরু করেন এবং 25 ফেব্রুয়ারি অনশন ভঙ্গ করেন। ভাষা আন্দোলনে নারী।
48 ও 52 সালের ভাষা আন্দোলনে তৎকালীন এদেশের নারী সমাজের প্রত্যক্ষ এবং সক্রিয় অংশগ্রহণ ছিল। মিছিল, স্লোগান, সভা সমিতিতে তারা পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছেন। ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ, বিশেষ করে কামরুন্নেসা স্কুল অ্যান্ড ইডেন কলেজের ছাত্রছাত্রীর ভূমিকা ছিল সংগ্রামী। মিছিল, মিটিংয়ে উপস্থিত থেকে নাদিরা চৌধুরী সহ আরও অনেকে পোস্টার, ফেস্টুন লিখেন ও নানা কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার বাইরের নারী সমাজের ভূমিকা ছিল সক্রিয় এবং প্রতিবাদী। যশোরে ভাষা আন্দোলন নেতৃত্বদানকারীর মধ্যে একজন ছিল হামিদা রহমান। বগুড়ার বিশেষ ভূমিকা ছিলেন রহিমা খাতুন, সালেহা খাতুন সহ অনেকে। ভাষা আন্দোলনে সিলেটের নারীদেরও ব্যাপক ভূমিকা ছিল। এই আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখেন হাজেরা মাহমুদ, জুবেদা খাতুন চৌধুরী, শাহেরা বানু, সৈয়দ লুৎফুন্নেসা খাতুন, সৈয়দ নাজিরুন্নেসা খাতুন, রাবিয়া খাতুন সহ আরও অনেকে। পোস্টার ও প্রচারপত্রের মাধ্যমে আন্দোলন সচল রাখার তৎপরতা চালানোর সময় 1949 সালের 13 আগস্ট গ্রেফতার হন লিলি চক্রবর্তী। এসব সংগ্রামী ভূমিকার পাশাপাশি ওই সময় বিভিন্ন স্থানে নারীরা ভাষা আন্দোলনকারীদের সহযোগিতা করেন। তাদের মধ্যে নিবেদিতা নাগ, সারা তৌফুর মাহমুদ, তারা তৌফুর মাহমুদ, সাহেরা বানু উল্লেখযোগ্য। 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করেন, তাদের মধ্যে আনোয়ারা খাতুন ছিলেন অন্যতম। তিনি ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। 52 ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছাত্রীরাও দুঃসাহসী ভূমিকা রাখেন। 21 ফেব্রুয়ারি 144 দ্বারা ভাঙ্গায় যারা সাহসী ভূমিকা রেখেছিলেন তারা হলেন শামসুন নাহার, রওশনারা, সুফিয়া ইব্রাহিম সহ অনেকে। তাছাড়া নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগম গ্রেপ্তার হলে পুলিশ জনতার মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল। ভাষা আন্দোলনের অন্যান্য নেতৃত্ব 1952 সালের 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন 1358 এ আদেশে অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 দ্বারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, MA ক্লাসের ছাত্র বরকত, আব্দুল জব্বার সহ আরও অনেকে। এছাড়া 17 জন ছাত্র যুবক আহত হয়। শহীদদের রক্তের আস্পর রঞ্জিত হয়ে ওঠে। সুখবহ এই ঘটনার অভিজ্ঞতার সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে চলে ওঠে। 22 ও 23 ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং শোভাযাত্রা সহকারে 144 দ্বারা ভঙ্গ করে। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান শফিক, রিক্সা চালক অলিউল্লাহ নামক এক কিশোর। ফেব্রুয়ারির ফুলবাড়িয়ায় ছাত্র জনতার মিছিলে এবং পুলিশ অত্যাচারী নিপীড়ন চালায় এর নির্লজ্জ পাশবিক পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ করেন। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেলে প্রাঙ্গণে রাতে ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা 24 ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দিন। এই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এত বড় করে না লিখলে তোমরা ফুল মার্কস পাবে না, তো তোমাদের একটু বড় করে লিখতে হবে, একটু কষ্টই করতে হবে, তো তোমরা যেহেতু ফলাফল চাও ভালো তাই। তো তোমাদের গ নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনে শুধু ভাষার মর্যাদার জন্যই গড়ে ওঠেনি। পাকিস্তানের মাত্র 7.2% জনগণ ছিল উর্দু ভাষাভাষী। পক্ষান্তরে 54.6% জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে স্বভাবতই মেনে নিতে চায়নি। এর সাথে তাদের জীবিকা অর্জনেও প্রশ্ন জড়িয়ে ছিল। এমনিতে পাকিস্তান সৃষ্টির প্রথম থেকে জনসংখ্যার সংখ্যাধিক্য বিষয়টি অমান্য করে পশ্চিম পাকিস্তানের রাজধানী প্রশাসনের কেন্দ্রবিন্দু স্থাপিত হয়। শাসকদের ভাষা উর্দুকেই তাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বেছে নেওয়ায় বাংলাদেশ চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আরও পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। এর সঙ্গে যুক্ত ছিল রাজনীতি সহ সর্বত্র বাঙালিকে বঞ্চিত করার পশ্চিমা মানসিকতা। তাই ভাষা আন্দোলনের বাঙালিকে মুসলিম লীগের মুসলিম জাতীয়তাবাদ ও দ্বিজাতি তত্ত্ব ভিত্তিক জাতীয়তাবাদ সম্পর্কে সন্দিহান করে তোলে। অধিকার প্রতিষ্ঠার সময় পর্যায় হিসাবে বাংলা ভাষা প্রতিষ্ঠাকে তারা বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় 60-এর দশকে স্বৈরশাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনের প্রেরণা জাগায়। প্রথমত ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত গণ আন্দোলন। এটি শুধু ভাষার মর্যাদার জন্যই গড়ে ওঠেনি। ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। অগ্রাধিকার প্রতিষ্ঠার প্রথম পর্যায় হিসাবে বাংলা ভাষা প্রতিষ্ঠাকে বাঙালিরা বেছে নেয়। এই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় 60-এর দশকে স্বৈরশাসন বিরোধী ও স্বায়ত্তশাসনের পক্ষে আন্দোলনের প্রেরণা যোগায়। দ্বিতীয়ত ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। এই আন্দোলন দ্বিজাতি তত্ত্বের ধর্মীয় চেতনার মূলে আঘাত হানে। পাকিস্তান সৃষ্টির সাম্প্রদায়িক ভিত্তি ভেঙে বাঙালিরা অসাম্প্রদায়িক চেতনার আন্দোলন শুরু করে। এর ফলে ধীরে ধীরে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে। তৃতীয়ত হচ্ছে ভাষা আন্দোলনে মুসলিম লীগ জনগণের মানসিকতা ও স্বার্থ উপেক্ষা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে 1954 সালে নির্বাচনে দলটির শোচনীয় পরাজয় ঘটে। এরপর আর কোনো নির্বাচনে মুসলিম লীগ জয়ী হয়নি। চতুর্থত 1954 সালের সপ্তফান্ডের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক 21 ফেব্রুয়ারি শোক দিবস হিসাবে ছুটি ও শহীদ মিনার দিবস পালন ঘোষণা করে। 1956 সালের সংবিধানে বাংলা ভাষা সাংবিধানিক স্বীকৃতি পায়। 1962 সালের সংবিধানে তো বহাল থাকে।
পঞ্চমত, যুক্তফ্রন্ট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য তুলে ধরে, যা 60-এর দশকে আওয়ামী লীগের 6 দফার পরিস্ফুটিত হয়। স্বায়ত্তশাসন আন্দোলনে চূড়ান্তভাবে স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়, যা প্রেরণা ছিল ভাষা আন্দোলন। ষষ্ঠত, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তো তোমাদের ঘ নম্বর প্রশ্ন, 1999 সালের ইউনেস্কো কর্তৃক বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং 2010 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এখন থেকে প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, আর এভাবে বাংলা ভাষার বিশ্বায়ন প্রক্রিয়া চলমান। 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। 2000 সাল থেকে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 2001 সালের 15 মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে কাজ করার উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার সেগুনবাগিচায়। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা সংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ, প্রশিক্ষণের পাশাপাশি এটি ভাষার ক্ষেত্রে আন্তর্জাতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যা বাংলা ভাষাকে বিশ্বমর্যাদায় আসীন করতে ভূমিকা রাখছে। 2010 সালের 3রা নভেম্বর জাতিসংঘের 25তম সাধারণ অধিবেশনের 4র্থ কমিটিতে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীদের অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে বেড়ে চলেছে। মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর এক শক্তিশালী ভাষা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইতিহাস অ্যাসাইনমেন্টের সমাধান 7ম সপ্তাহের। তো এখানে কিছু রাইটিং মিস্টেক হয়েছে, এটা যেহেতু কম্পিউটারে লেখা এবং পাশাপাশি বাংলা লেখা, তো এখানে কম্পিউটারে জানোই বাংলা লেখা একটু টাফ, তো এখানে হালকা রাইটিং মিস্টেক হয়েছে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা এই রাইটিং মিস্টেকগুলো তোমরা একটু সংশোধন করে নিও, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে এই ছিল তোমাদের 7ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, কারণ আমি তোমাদের বাকি অ্যাসাইনমেন্টগুলির